অগ্নি পরীক্ষা পার করে হাঁপ ছেড়ে বাঁচল আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়নদের চোখে চোখ রেখে লড়াই কেপ ভার্দের মেসির নৈপুণ্যে ৩-২ গোলে জিতে শীর্ষ ১৬তে আলবিসেলেস্তে। আমরা একটু বেশি রক্ষণাত্মক হয়ে পড়েছিলাম এবং ওদের ওপর চাপ সৃষ্টি করতে পারিনি। উৎসবে মাতোয়ারা মায়ামি, আনন্দ উচ্ছ্বাসে ভাসছে আর্জেন্টাইন সমর্থকরাও। মেসির পারফরমেন্স, তারপর কেপ ভার্দের পারফরমেন্স অসাধারণ। Yes, it was crazy. I was crying. Next game, next World Cup, I really feel like we have a chance of winning it. We are so proud of our players. রাতে মরক্কো কানাডা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপের শীর্ষ ১৬ লড়াই। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি সাপির মিথুন। শুরুতে ফিফা বিশ্বকাপ অগ্নি পরীক্ষা পার করে হাঁপ ছেড়ে বাঁচল আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ও বিশ্ব চ্যাম্পিয়নদের চোখে চোখ রেখে লড়াই করে কেপ ভার্দে। ৮টি সেভ করেও শেষ পর্যন্ত দলকে জেতাতে ব্যর্থ গোলরক্ষক ভজিনিয়া। ৩-২ গোলের কষ্টার্জিত জয়ে শীর্ষ ১৬তে উঠেছে আলবিসেলেস্তে। আসরে ৭ গোলের পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসে লিওনেল মেসির গোল সংখ্যা এখন ২০টি। যুক্তরাষ্ট্রের মায়ামি থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। Argentina, Argentina. অবিশ্বাস্য অদম্য কেপ ভার্দে সর্বজয়ী বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের পুরো ১২০ মিনিট পর্যন্ত লড়াই করলো চোখে চোখ রেখে, কিন্তু ফুটবল বিধাতা জয় লিখে রেখেছিল আর্জেন্টিনার নামের পাশেই। ৯০ মিনিট পর্যন্ত সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। নাটকীয় ম্যাচের শেষ ৩০ মিনিটের পরতে ছিল রোমাঞ্চ। অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে লিসান্দ্রো মার্টিনেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। যোগ করা সময়ের প্রথমার্ধে সমতা আনে ব্লু শার্ক নামে পরিচিত কেপ ভার্দে। চোখ ধাঁধানো এক গোল করেন কাব্রাল। তৃতীয় গোল হজমের পর সমতা আনার প্রাণান্ত চেষ্টা করে গেছে কেপ ভার্দে, কিন্তু রাতটা তাদের ছিল না। বারবার তাদের প্রতিহত করে আলবিসেলেস্তের জয়ের পার্শ্বনায়ক এমি মার্টিনেজ। তবে গ্রুপ পর্বের ৩ ম্যাচের মতো এদিনও আর্জেন্টিনার নায়ক লিওনেল মেসি এদিনও নিজে গোল করেছেন, সতীর্থদের দিয়ে করিয়েছেনও। মায়ামির ঘরের ছেলে মেসির মাইল ফলক স্পর্শের ম্যাচ। প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে ৩০ ম্যাচ খেলার রেকর্ড লিওনেল মেসির। ২৯ মিনিটে আসে মাহেন্দ্র খন। লিসান্দ্রো মার্টিনেজের লং পাস খুঁজে পায় মেসিকে। দারুণ ফিনিশিংয়ে ভজিনিয়াকে পরাস্ত করে আর্জেন্টিন তালিসম্যান লিড এনে দেন দলকে। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ২ বিশ্বকাপে ৭ গোল করার কীর্তি গড়েন লিওনেল মেসি। ৫৯ মিনিটে স্টেডিয়ামের আর্জেন্টিনা সমর্থকদের স্তব্ধ করে দেয় কেপ ভার্দে। রায়ান মেন্ডেসের বাড়ানো বল দুর্দান্ত শটে জালে পাঠিয়ে কেপ ভার্দের হয়ে সমতা আনেন দেরয় দুয়ার্তে। শেষ পর্যন্ত এবারের বিশ্বকাপের অন্যতম সেরা ম্যাচের নিষ্পত্তি হয় অতিরিক্ত সময়ে। আর্জেন্টিনা পা রাখে শীর্ষ ১৬তে। এই ম্যাচে জয় তুলে নিয়ে আর্জেন্টিনা রাউন্ড অফ 16-এ পা রাখলেও এই ম্যাচটা একটা সতর্ক বার্তা দিয়ে রাখলো আর্জেন্টিনা দলকে। অতিরিক্ত মেসি নির্ভরতা তাদের ভোগাতে পারে নকআউটের পরবর্তী ম্যাচগুলোতে। মায়ামি থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এদিকে আর্জেন্টিনার জয়ে আনন্দে ফেটে পড়ে মায়ামির দর্শকরা। স্টেডিয়ামে বসে এমন শ্বাসরুদ্ধকর ম্যাচের সাক্ষী হতে পেরে উচ্ছ্বাসে ভাসছেন তারা। কেপ ভার্দের প্রশংসা করলেও মেসি বন্দনায় মুখর আকাশী নীল শিবির। মাঠে উপস্থিত বাংলাদেশি প্রবাসীরাও উপভোগ করেছেন দারুণ এই ম্যাচ। বিস্তারিত জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। সবাই ধারণা করেছিল একটা অসম লড়াই হতে যাচ্ছে আর্জেন্টিনা এবং কেপ ভার্দের এই ম্যাচটা, যেখানে সহজেই জয় তুলে নিবে আর্জেন্টিনা। কিন্তু সবার ধারণাকে ভুল প্রমাণ করেছে আফ্রিকার দেশটি। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে এসেই তারা একের পর এক চমক দিয়ে গেছে এবং সেই চমকের সাক্ষী হয়েছে আর্জেন্টিনা দল এবং বিশ্বের কোটি সমর্থক। শেষ মুহূর্তের এক আত্মঘাতী গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা দল। আর্জেন্টিনার জন্য এই জয়টা মহা গুরুত্বপূর্ণ। এই জয়ে তারা পা রেখেছে রাউন্ড অফ 16-এ। আজকে মেসির পারফরমেন্স, তারপর কেপ ভার্দের পারফরমেন্স অসাধারণ। We very scared. I was crying. I was happy. Cabo Verde was perfect. It was perfect. Yes, it was crazy.
Let's grind. The underdog, but they outperformed so well. প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেছিল কেপ ভার্দে। তাদের দল নিয়ে সমর্থকদের খুব একটা উচ্চাসা ছিল না। ম্যাচের আগে সমর্থকদের সঙ্গে কথা হয়েছিল, তারা চেয়েছিলেন একটা ভালো ম্যাচ দেখতে, কিন্তু শেষ পর্যন্ত আর্জেন্টিনার কঠিন পরীক্ষা নিয়েছে কেপ ভার্দে। ছোট্ট একটি দেশ, কিন্তু সমর্থকরা মাঠে এসেছিলেন দলের জন্য, গলা ফাটিয়েছেন ম্যাচ শেষে। তাই নিজ দল নিয়ে সবাই গর্বিত। তারা প্রত্যাশা করছেন সামনে আরো অনেক দূর যাবে কেপ ভার্দে ফুটবল দল। Next game, next World Cup, I really feel like we have a chance of winning it. It was love, it was passion, it was everything else. So Cape Verde wanted, they deserve more. But next time, they're a good team. I'm super proud of what our team did, and we made it really far. And we had a 1% chance, and we just did everything we wanted to. We are so proud of our players. We continue to be proud. Win, lose, tie. রাউন্ড অফ 16 নিশ্চিত হয়ে গেছে আর্জেন্টিনার। বিশ্বকাপ শিরোপা ধরে রাখার পথে আরও এক ধাপ এগিয়ে গেছে আলবিসেলেস্তেরা। রাউন্ড অফ 16-এ তাদের প্রতিপক্ষ ইজিপ্ট, আরও একটা আফ্রিকান প্রতিপক্ষ। কেপ ভার্দের বিপক্ষে যে ভুলগুলো করেছে আর্জেন্টিনা, নিশ্চিতভাবেই মোহাম্মদ সালাহ দলের বিপক্ষে একই ভুলের পুনরাবৃত্তি করতে চাইবে না লিওনেল মেসির দল। মায়ামি থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। মায়ামিতে রূপকথার জন্ম দিতে বসেছিল কেপ ভার্দে, কিন্তু যেখানে লিওনেল মেসি নামের এক জাদুকর আছেন, সেখানে শেষ হাসি তো আলবিসেলেস্তেদের। তবে ম্যাচ শেষে আত্মতুষ্টি নয়, বরং মেসির কণ্ঠে ঝরল ভুল শুধরে নেওয়ার আকুতি এবং সতীর্থদের প্রতি প্রশংসা। বিশ্বকাপে নিজের রেকর্ড ভাঙা 20তম গোল করেছেন এলেমটেন। 7 গোল আর 1 অ্যাসিস্ট নিয়ে চলতি আসরে গোল্ডেন বুটের রেসে আবারও 1 নম্বরে আর্জেন্টাইন জাদুকর। নামটা যখন আর্জেন্টিনা, তখন প্রত্যাশার পারদ আকাশচুম্বী। কিন্তু ফুটবল বিধাতা হয়তো ফ্লোরিডার সবুজ মাঠে অন্য এক মহাকাব্য লিখতে চেয়েছিলেন। একদিকে বিশ্ব চ্যাম্পিয়নদের দাপট, অন্যদিকে পুচকে কেপ ভার্দের বুক চিতিয়ে লড়াই। ম্যাচের প্রতিটা মিনিটে ছড়িয়ে থাকলো স্নায়ুচাপ আর খাঁটি রোমাঞ্চ। তবে দিনটা যার হতেই হতো, তিনি তো সেই একজন। ম্যাচের 29 মিনিটে লিসান্দ্রোর বাড়ানো বল আলতো ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষক ভজিনহাকে পরাস্ত করলেন আধুনিক ফুটবলের জাদুকর। বিশ্বকাপে প্রথম ফুটবলার হিসেবে স্পর্শ করেন 20 গোলের মাইলফলক। কিন্তু এরপরও জয়টা এলো না সহজে। সত্যি বলতে আমরা জানতাম ম্যাচটা কতটা কঠিন হতে যাচ্ছে। এই দলটা কিন্তু স্পেন বা উরুগুয়ের কাছেও হারেনি। আমরা প্রথমার্ধে গোল পেয়ে ভেবেছিলাম ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতে, কিন্তু হলো তার উল্টো। আমরা একটু বেশি রক্ষণাত্মক হয়ে পড়েছিলাম এবং ওদের ওপর চাপ সৃষ্টি করতে পারিনি। 2-2 সমতার পর ম্যাচ যখন টাইব্রেকারের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই 111 মিনিটে ক্রিস্টিয়ান রোমেরোর হেড কেপ ভার্দের ডিফেন্ডারের গায়ে লেগে জড়িয়ে যায় জালে। 3-2 ব্যবধানের এই জয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে আর্জেন্টিনা। ম্যাচ শেষে নিজের মাইলফলক কিংবা জয় সবকিছু ছাপিয়ে মেসির কণ্ঠে ঝরল তাই প্রতিপক্ষের প্রতি সমীহ। এই বিশ্বকাপটা এই কারণেই স্পেশাল। এখানে প্রতিটি দল সমান শক্তিশালী এবং প্রতিটা ম্যাচই কঠিন। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি, তবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশ্রাম নেওয়া, পরের ম্যাচ নিয়ে ভাবা এবং ভুলগুলো শুধরে নেওয়া। গোল করা যদি মেসির অভ্যাস হয়, তাহলে এই ম্যাচে আর্জেন্টিনাকে টেনে গোলার কৃতিত্ব ডিফেন্ডারদের। লিসান্দ্রো মার্টিনেজ কিংবা ক্রিস্টিয়ান রোমেরোরা যে শুধু গোল ঠেকানোতেই পারদর্শী নন, ডেড বল বা সেট পিস থেকে দলের জয়েও ভূমিকা রাখতে পারেন, তা আরও একবার প্রমাণিত। অধিনায়কও ফুল মার্ক দিলেন সতীর্থদের। আজ সেট পিস আমাদের খুব সাহায্য করেছে। আমাদের দলে বাতাসে ভেসে আসা বল লুফে নেওয়ার মতো দারুণ কিছু ফুটবলার আছে, শুধু কুতি বা লিচাই নয়, ম্যাক অ্যালিস্টারও আছে। এই টুর্নামেন্টের রক্ষণ এবং আক্রমণ দুদিক থেকেই শক্তিশালী হওয়াটা ভীষণ জরুরি। কেপ ভার্দের রূপকথা থামিয়ে দিয়ে আর্জেন্টিনার পরের গন্তব্য এখন আটালান্টায়, যেখানে তাদের জন্য অপেক্ষা করছে মোহাম্মদ সালাহর মিশর। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। শেষ পর্যন্ত কেপ ভার্দের বিপক্ষে জয় পাওয়ায় যেন হাঁপ ছেড়ে বাঁচে বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকরা। ঢাকার বিভিন্ন স্থানে বড় পর্দায় ম্যাচ দেখে শীর্ষ 16 নিশ্চিতের আনন্দ নিয়ে বাড়ি ফেরেন তারা। বলেন, চাপ পড়লেও বিশ্বাস ছিল ম্যাচটা জিতবে মেসির দলই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আকাশী নীল সমুদ্রে মেসি মেসি গর্জনে ঢেউ তোলেন আর্জেন্টাইন সমর্থকরা। আকাশী নীল জার্সি পরে মেসিদের সমর্থন দিতে বিগ স্ক্রিনের সামনে ছিলেন ভক্তরা। রাউন্ড অফ 32-তে কেপ ভার্দের বিপক্ষে এলেমটেনের ওপরেই ছিল তাদের নজর।
এক ম্যাচ পর রেকর্ড নিয়ে শুরুর একাদশে ফিরলেন মেসি। সেখান থেকেই সমর্থকদের উল্লাস শুরু। তারা বিশ্বাস রেখেছিলেন লিওই হবেন আলবি সেলেস্তেদের ত্রাতা। আরো বেশি সে আগ্রাসী এবং আমরা ওনার কাছ থেকে আরো কয়েকটি গোল পাবো। প্রথমত মনে করছিলাম ম্যাচ জল হবে, পরে দুর্দান্ত একটা গোলের সাথে আমরা ম্যাচ জিতে গেছি। মেসির দিক থেকে সে 100% দিয়েছে, আমরা মেসিকে নিয়ে কোনো আপসেট নাই। গ্রুপ পর্বে স্পেন উরুগুয়েকে রুখে দেওয়া ভুজিনিয়াদের নিয়ে বাংলাদেশি আর্জেন্টাইন সমর্থকরা নির্ভর ছিলেন। তবে বারবার লিড হারানোর পর হতাশা আর টেনশন গ্রাস করে তাদের। কিন্তু মেসিদের উপর বিশ্বাস এক মুহূর্তের জন্য কমেনি। ফার্স্টে যখন গোল পড়ছে তখন তো অনেক খুশি ছিলাম, পরের বার যখন ওই দলে যখন গোল দিছে তখন আবার টেনশন। 2-2 হয়ে গেছে যখন, তখন আমার প্যানিক অ্যাটাক হয়ে গেছিল ভাই, আমি লিটারালি কান্না করতেছিলাম। কেবাবাদে স্পেনের সাথে ড্র করছে, উরুগুয়ের সাথে ড্র করছে, ইভেন সৌদি আরবের সাথে ড্র করে আসছে। কেবাবাদে কোনো সময় ছোট দল ছিল না। আমরা তো ভয় পেয়েছিলাম যে আমরা হেরে যাব, তবে লাস্ট মোমেন্টে আমরা জিতে গেলাম। স্কালোনির দলের ছন্দের প্রার্থনায় ছিলেন টিএসসির সমর্থকরা, যেই প্রার্থনা ফুটবল বিধাতাও ফিরিয়ে দিতে পারেননি। দুর্দান্ত কামব্যাকে আর্জেন্টিনা শেষ 16তে পৌঁছানোই শিরোপা ধরে রাখার স্বপ্ন বাঁচিয়ে রইল সমর্থকদের। কেপ ভার্দে ছোট দল না, ছোট দল হলে কেপ ভার্দে 32 খেলতে পারতো না। তোমরা পর্তুগাল নিয়ে আসো, ব্রাজিল নিয়ে আসো, চোর রাস্তায় যে কোনো টিম নিয়ে আসো, আমরা খেলবো, এই লোকটা খেলবে, আসো খেলবো। দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে টিএসসির আর্জেন্টাইন সমর্থকরাও জয়ের আলোয় আলোকিত হয়েছেন। রুদ্ধশ্বাস লড়াই শেষে জয়ের আনন্দে মাতোয়ারা সবাই। জিহাদ আল হাসান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণসভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। এই অনুষ্ঠানের সভাপতি, আয়োজকবৃন্দ, মঞ্চে উপস্থিত মন্ত্রী পরিষদ এবং জাতীয় সংসদের সদস্যবৃন্দ, আমার সামনে উপস্থিত জুলাই যোদ্ধা শহীদ যোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বিগত প্রায় 17 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনের যোদ্ধাগণ এবং সকল উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতিবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ, আমি এখানে এতক্ষণ বসে বসে আপনাদের যারা বক্তব্য রেখেছেন তাদের বক্তব্যগুলো আমি শুনছিলাম। এখানে বিভিন্ন মানুষ বক্তব্য রেখেছেন। কেউ বক্তব্য রেখেছেন যারা আপনজনকে এই জুলাই আন্দোলনের সময় অথবা বিগত 17 বছরের আন্দোলনের সময় হারিয়েছেন আপনজনকে। এখানে এমন মানুষ বক্তব্য রেখেছেন যারা বিগত 17 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে অথবা জুলাই আন্দোলনে অন্ধ হয়েছেন বা পঙ্গুত্ব বরণ করেছেন। আপনারা আপনাদের বক্তব্য রেখেছেন। আপনাদের মাধ্যমেও অনেকে বক্তব্য রেখেছে বা তাদের কথা বলেছে। কেউ কেউ বিভিন্ন রকম দরখাস্ত বা চিঠির মাধ্যমে তাদের বক্তব্য আমাকে উপস্থাপন করেছেন। সবার কথার মোটামুটিভাবে একটি মূল সারমর্ম যে আমরা বিভিন্নভাবে আত্মত্যাগ করেছি, আমাদের কেউ জীবন দিয়েছে আপনজন, কাজেই তার একটি মূল্যায়ন বা স্বীকৃতি আমরা চাই। প্রিয় শহীদ পরিবারের সদস্য, প্রিয় স্বৈরাচারের বিরোধী এবং জুলাই আন্দোলনের যোদ্ধাবৃন্দ, অবশ্যই এই মূল্যায়ন আপনাদের প্রাপ্য। তবে আমি যে চেয়ারটাতে বসেছিলাম, ওই চেয়ারটাতে বসে আমি চিন্তা করছিলাম, আমি যদি এই মুহূর্তে আমার মাকে যদি জিজ্ঞেস করতে পারতাম, মা, গত 17 বছর আপনার উপরে যে মানসিক এবং শারীরিক নির্যাতন হয়েছে, আপনি কি চান আমি তার প্রতিশোধ নেই? কারণ সেই এক মিনিট আগে এখন আমাকে কথা বলতে দিতে হবে। 1 মিনিট আমার কথা শুনতে হবে, আপনাদের কথা আমি শুনেছি। আমি যদি আমার মাকে জিজ্ঞেস করতাম যে আপনি কি চান আপনার সাথে যে অবিচার অন্যায় হয়েছে তার প্রতিশোধ আমি নেই, কারণ সেই প্রতিশোধ নেবার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন।
আমার মায়ের সন্তান হিসাবে আমি নিশ্চিত আমার মা আমাকে বলতেন, তোমার দায়িত্ব দেশের সকলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যাওয়া, দেশকে সামনে নিয়ে যাওয়া। আমি যদি আমার ভাইটিকে জিজ্ঞেস করতে পারতাম যে তুমি কি চাও তোমার সাথে যে অন্যায়, যে অবিচার হয়েছে, যেভাবে তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে আমি প্রতিশোধ নেই, কারণ সেই ক্ষমতা আল্লাহ আমাকে এখন দিয়েছেন। আমি নিশ্চিত দুভাই আমরা একসাথে বড় হয়েছি, তাকে আমি চিনি, তাকে আমি জানি, একই রক্ত আমাদের শরীরে প্রবাহিত। আমার ভাইটিও সেই একই উত্তর দিত, যে উত্তরটি আমার মা আমাকে দিতেন। প্রিয় ভাই বোনেরা, আমি 17 বছর আগে যখন এই দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলাম, আমি কি অবস্থায় গেছিলাম সেই বিবরণে আমি যেতে চাই না। তবে যখন আমি চলে যাই তখন আমার বহু সহকর্মীকে আমি দেখে গিয়েছিলাম। 17 বছর পরে যখন দেশে ফিরে আসার সৌভাগ্য হয়েছে, আমি ফিরে এসে আমার অনেক সহকর্মীকে পাইনি। আমি জুলাই আন্দোলনের আগেও আমার বহু সহকর্মীকে দেখেছিলাম, ছাত্রদল সহ, আমার বিএনপি সহ আমার দলের বহু নেতাকর্মী, বহু সহকর্মীকে দেখেছিলাম, যাদেরকে 5ই আগস্টের পরে আমি আর পাইনি, কারণ তারা পৃথিবীতে নেই, তারা পৃথিবী চলে চলে গিয়েছেন। আমি 17 বছর আগে যখন এই দেশ ছেড়ে চলে গিয়েছিলাম বাধ্য হয়ে, তখন আমার বহু সহকর্মীকে দেখে গিয়েছিলাম, সুস্থ সবল এক তরুণ যুবক। 17 বছর পরে যখন ফিরে এসেছি, তাকে আমি দেখেছি তার কোনো অঙ্গহানি হয়েছে, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই ঘটনা ঘটেছে 5ই আগস্টের আগে এবং পরে। প্রিয় সকল উপস্থিতিবৃন্দ, জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ, স্বৈরাচার বিরোধী আন্দোলনের সকল যোদ্ধাবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন, দেখুন, আপনি যখন স্বৈরাচারের বিরুদ্ধে জুলাই আন্দোলনের আগে, বিগত এক যুগে এবং জুলাই আন্দোলনের সময় মাঠে নেমেছিলেন, আপনার উদ্দেশ্য, লক্ষ্য কি ছিল? আপনার উদ্দেশ্য ছিল এই দেশ, এই দেশের জনগণ, এই দেশের মাটি, এই দেশকে এমন একটি দেশে রূপান্তর করা যেখানে মানুষ তার অধিকার, তার যোগ্যতা সবকিছু নিয়ে সম্মানের সঙ্গে বেঁচে থাকবে। এই দেশের মানুষ নিরাপদে চলবে, তার যোগ্যতা অনুযায়ী তার প্রাপ্য সম্মান সে পাবে, তার ন্যায্য অধিকার সে পাবে। এর ভিতরে অনেকগুলো বিষয় আছে। অবশ্যই আপনারা যেই ত্যাগ স্বীকার করেছেন তার মূল্যায়নও দেওয়া এই দেশ এবং এই জাতির অবশ্যই একটি দায়িত্ব, গুরুত্বপূর্ণ বলে আমি বিশ্বাস করি। কিন্তু একই সাথে যে মানুষটিকে, পরিবারের যে সদস্যটিকে আমরা হারিয়েছি, তার লক্ষ্য উদ্দেশ্য কি ছিল? তার লক্ষ্য উদ্দেশ্য ছিল এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, এই দেশের ভাগ্যের পরিবর্তন। আপনি নিজে যে চোখ হারিয়েছেন বা কোনো অঙ্গহানি হয়েছে, এই দেশকে স্বৈরাচার মুক্ত করতে গিয়ে, এই দেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত গিয়ে আপনার নিজের লক্ষ্য বা উদ্দেশ্য কি ছিল? আপনার লক্ষ্য উদ্দেশ্য হতে ছিল এই দেশ, এই দেশের মানুষের। তাহলে এখন যখন একটি পরিবর্তন হয়েছে, এখন যখন এই দেশের মানুষ স্বৈরাচার মুক্ত একটি দেশকে প্রতিষ্ঠিত করতে পেরেছে, তাহলে যে জন্য আপনি সেদিন নিজের জীবন বাজি রেখে রাজপথে এসেছিলেন, যে জন্য সেদিন আপনাকে দেখে উদ্বুদ্ধ হয়ে এই দেশের লক্ষ কোটি জনতা দলমত নির্বিশেষে, রাজনৈতিক নিরপেক্ষ জনতা সেদিন যে নেমে এসেছিল, সেই নেমে আসাটাকে কেন আমরা শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করব না? প্রিয় ভাই বোনেরা, আমি সকল সময় বলে থাকি,
5ই আগস্ট যে অর্জন আমরা করেছি, এই অর্জন কোনো একক ব্যক্তি, কোনো একক রাজনৈতিক দলের অর্জন নয়, বরং এই অর্জন দল মত নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেকটি গণতন্ত্রকামী, প্রত্যেকটি শান্তিপ্রিয় মানুষের এটি অর্জন। এই অর্জন করতে গিয়ে আপনাদের যারা উপরে বসে আছেন, এপাশে যারা বসে আছেন আমার হাতের ডান দিকে, তারা হয়তো দেখতে পাচ্ছেন, নিচে যারা বসে আছেন তারা প্রত্যেকে যদি আপনাদের ডান দিকে তাকান দেখবেন একটি ব্যানার আছে, ব্যানারে লেখা আছে জুলাইয়ে শহীদ হওয়া সর্বকনিষ্ঠ ফুলগুলো। জাতিসংঘের হিসাব অনুযায়ী 65 জন শিশু সেদিন শহীদ হয়েছিল। এই বাচ্চাগুলো শহীদ হয়েছিল, তাদের কি কোনো অপরাধ ছিল? তাদের অপরাধ ছিল না, কিন্তু দেশকে স্বৈরাচার মুক্ত করতে গিয়ে যেভাবেই হোক এই শিশুগুলো সেদিন জীবন দিয়েছে। এইরকম এখানে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করে গিয়েছেন যে জাতিসংঘের হিসাবে প্রায় 1400 মানুষ সেদিন শহীদ হয়েছিলেন। সেই উত্তাল দিনগুলোতে যতটুকু সম্ভব হয়েছে আমার পক্ষে, আমি যতটুকু বিভিন্নভাবে শত বাধা বিপত্তির মধ্যেও বিভিন্নভাবে খোঁজ করছিলাম আমার নেতাকর্মীদের মাধ্যমে, এই রাকিব সেদিন সেখানে ছিল, সেই মধ্যে আমাদের আবিদ সেখানে ছিল সেদিন, এই পাটোয়ারি সেখানে ছিল সেদিন, আরো অনেকে এখানে উপস্থিত যারা সেদিন, যাদের মাধ্যমে আমি বিভিন্নভাবে খোঁজ করছিলাম। আমার হিসাব মতেন, হ্যাঁ অনেকে অনেক হিসাব দিয়েছে, কিন্তু আমার হিসাবের মতে শুধু জুলাই আন্দোলনেই শহীদ হয়েছে অন্তত 2000-এর মতন মানুষ। 30,000-এরও বেশি মানুষ বিভিন্নভাবে সেদিন ক্ষতিগ্রস্ত হয়েছেন শারীরিকভাবে। আজকে সমগ্র বাংলাদেশের মানুষের প্রত্যাশা, যে জন্য এতগুলো মানুষ জীবন দিয়েছে, এই মঞ্চে অন্তত আমি আমার কথা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলতে পারি। মঞ্চের সামনে খোকন বসে আছে, মঞ্চের সামনে রাকিব বসে আছে, পাটোয়ারিকেও মাঝে মাঝে দেখি আমি, সত্তার পাটোয়ারিকে আমি মাঝে মাঝে দেখি শারীরিক যন্ত্রণায় আত্মনাদ করে। আমরা অত্যাচারিত হয়েছি, শারীরিকভাবে অত্যাচারিত হয়েছি। প্রত্যেকটা, যে কটি নাম বলেন প্রত্যেকটা মানুষ, এখানে আরো শত শত মানুষ আপনারা যারা বসে আছেন এখানে আছেন, বিভিন্নভাবে শারীরিকভাবে নির্যাতিত হয়েছেন। শারীরিক যন্ত্রণার সাথে সাথে শারীরিক নির্যাতনের মাধ্যমে মানসিকভাবে নির্যাতিত হয়েছেন। এখানে তো প্রায় সকল যারা উপস্থিত আছেন নির্যাতিত প্রত্যেকটি মানুষ গায়েবী মামলার শিকার হয়েছেন। সমগ্র বাংলাদেশে বিএনপির প্রায় 60 লক্ষের মতন নেতাকর্মী মিথ্যে মামলার শিকার হয়েছে, নির্যাতিত হয়েছে বিভিন্নভাবে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, আজকে আপনাদের সকলের কাছে একটি সহযোগিতা চাই আমি, যে আপনজনকে আপনারা হারিয়েছেন, তারও তো লক্ষ্য ছিল এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, তারও তো লক্ষ্য ছিল এই দেশের ভাগ্যের পরিবর্তন। আপনি যে এই মানুষটি নিজে ক্ষতিগ্রস্ত হয়েছেন কোনো না কোনো ভাবে, তারও তো লক্ষ্য ছিল এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, এই দেশের মানুষের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করা। আসুন, আমি প্রথমেই বলেছি, রাষ্ট্র দেশ তার যথাসাধ্য দিয়ে আপনাদেরকে মূল্যায়নের চেষ্টা করবে, আপনাদের আত্মত্যাগকে মূল্যায়ন করবে, কিন্তু একই সাথে আপনাদের আত্মত্যাগকে যেরকম মূল্যায়ন করবে, আপনাদের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে, আপনাদের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে, যেভাবে আপনার আপনজনকে হত্যা করা হয়েছে, অবশ্যই তার জন্য যারা দায়ী তাদেরও বিচার হবে এই দেশের আইন অনুযায়ী। তবে এবং আপনারা দেখেছেন এখানে এই মঞ্চ থেকে আপনাদের জানা আছে, তারপরেও আপনাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী উনি উল্লেখ করেছেন এরই ভিতরে কতগুলো বিচার কার্য সম্পন্ন হয়েছে, লোয়ার কোর্টে বিচার কার্য সম্পন্ন হয়েছে। তবে যে কথাটি আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের মাধ্যমে সমগ্র বাংলাদেশে শুধু আমার দলেরই নয়, অন্যান্য আরো রাজনৈতিক দল এবং একই সাথে যে সকল অরাজনৈতিক ব্যক্তি যারা 5ই আগস্টকে সফল করেছিলেন, তাদের সকলের কাছে বলতে চাই যে আসুন
আমাদের প্রতি স্বৈরাচার যেমন বাংলাদেশের লক্ষ কোটি মানুষের প্রতি স্বৈরাচার যেমন অবিচার করেছিল, আমরা বিচারের নামে কারো প্রতি যেন অবিচার না হয় সে বিষয়টিতেও আমাদের সচেতন থাকতে হবে। কারণ যে আপনজনকে আপনি হারিয়েছেন সে যদি দেখতে পারে আজকে যে তার বিচারের, তার প্রতি যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের যে বিচার সেটি করতে গিয়ে আমরা অবিচার করে ফেলেছি, নিশ্চয়ই সেই মানুষটি ওপার থেকে নিশ্চয়ই শান্তি পাবে না। সেই জন্য অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আইন অনুযায়ী আইনের যে সকল নিয়ম করা হচ্ছে সবগুলো বজায় রেখে দরকার হলে আমরা একটু সময় নেব, কিন্তু যে অন্যায়কারী, যে হত্যাকারী তার যাতে সঠিক বিচার হয়। সেই জন্য আমি জানি এখানে মা উপস্থিত আছেন, উনি দেখেছেন কিভাবে তার সন্তানকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এখানে মা উপস্থিত আছেন, উনি দেখেছেন কিভাবে তার সন্তানকে গুলি করে হত্যা করা হয়েছে। এখানে ভাই উপস্থিত আছে, সে দেখেছে কিভাবে তার ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে। আপনাদের এই কষ্টের বিপরীতে শুধু একটি কথাই আমি বলতে চাই, দেখুন আপনাদের যে কষ্ট সেই কষ্টটি আমিও বুঝি, অনুভব করতে পারি। যে শারীরিকভাবে নির্যাতিত হয়েছেন, যেই নির্যাতনের কষ্ট আপনাদেরকে এখনো স্বৈরাচারের সময় থেকে শুরু করে 5ই আগস্টে জুলাই আন্দোলনে অনেকেই বহু হাজারো লক্ষ মানুষ শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন, সেই নির্যাতনের যে কষ্ট আপনাদেরকে এখনো ভোগ করে বেড়াতে হচ্ছে, সেরকম শারীরিক কষ্ট বলুন, মানসিক কষ্ট বলুন, প্রত্যেকটি কিন্তু আমাকেও ব্যক্তি হিসাবে ভোগ করতে হচ্ছে বা আমাকেও বয়ে বেড়াতে হচ্ছে। কাজেই আপনাদের সেই কষ্ট, সেটি মানসিক হোক সেটি শারীরিক হোক, আমি কিছুটা হলেও অনুভব করতে সক্ষম। কিন্তু যে কথাটি বলেছি, আসুন আমরা যাদেরকে হারিয়েছি, আপনারা যারা কষ্টে শিকার ভোগ করেছেন, যন্ত্রণার শিকার ভোগ করছেন, প্রত্যেকেই আমাদের লক্ষ্য ছিল, প্রত্যেকেরই লক্ষ্য ছিল এই দেশ, এই দেশের মানুষ, এই দেশের মাটি, অর্থাৎ মানুষের ভাগ্যের পরিবর্তন, দেশের ভাগ্যের পরিবর্তন। আজ আমাদের হাতে সেই সুযোগটি এসেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বাকি অংশ সরাসরি দেখতে যুক্ত থাকুন আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে। শেষ হলো বিশ্বকাপের রাউন্ড অফ 32। 48 দলের বিশ্বকাপ এখন 16 দলের লড়াই। রাউন্ড অফ 16-এ ফুটবল বিশ্ব দেখবে এক ঝাঁক হাই ভোল্টেজ ম্যাচ, যেখানে পর্তুগাল মুখোমুখি হবে স্পেনের, ফ্রান্স খেলবে প্যারাগুয়ের বিপক্ষে, ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে, আর বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে মিশরের বাধা। শেষ হলো ফিফা বিশ্বকাপের রাউন্ড অফ 32। 48 দলের বিশ্বকাপ এখন কমে দাঁড়িয়েছে 16 দলের লড়াইয়ে। শ্বাসরুদ্ধকর এক একটি ম্যাচ শেষে বিশ্বকাপ পেয়েছে তার শীর্ষ 16, যেখানে যেমন আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, তেমনি রয়েছে আলবেসিলেস্তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল, আছে উঠতে থাকা ফ্রান্স এবং স্পেন, অনেকটা ধুঁকতে ধুঁকতে সেরা 16তে জায়গা করে নেয়া পর্তুগাল, কলম্বিয়াও। সমর্থকদের জন্য সুখবর, রাউন্ড অফ 32-র পর তাদের অপেক্ষা করতে হচ্ছে না একেবারেই। আজ রাত থেকেই শুরু রাউন্ড অফ 16-এর লড়াই। শীর্ষ 16-র প্রথম ম্যাচ সহ আয়োজক কানাডার সামনে বিশ্বকাপের চমক মরক্কো। হিউস্টন স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 11টায়। এরপর একই দিন রাত 3টায় ফিলাডেলফিয়ায় মুখোমুখি হবে ফ্রান্স এবং প্যারাগুয়ে। দ্বিতীয় দিনের উন্মাদনা জুড়ে থাকবে সেলেসাওরা। রাত 2টায় আর্লিং হ্যালান্ডের নরওয়ের মুখোমুখি হবে কার্লো অ্যানচেলত্তির ব্রাজিল। আর সকাল 6টায় আরেক সহ আয়োজক মেক্সিকোর সামনে 66-র বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ডালাসে পর্তুগাল স্পেন হাই ভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু হবে তৃতীয় দিনের লড়াই। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। আর ভোর 6টায় বিশ্বকাপের স্বাগতিক যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ রেড ডেভিল খ্যাত বেলজিয়াম। রাউন্ড অফ 16-এর শেষ দিনে মাঠে নামবে আর্জেন্টিনা, তাদের প্রতিপক্ষ মোহাম্মদ সালার ইজিপ্ট। ম্যাচ শুরু রাত 10টায়। আর কোয়ার্টার ফাইনালের আগে শেষ ম্যাচে কলম্বিয়ার প্রতিপক্ষ সুইজারল্যান্ড, ম্যাচ রাত 2টায়। রাউন্ড অফ 32 লড়াই শেষে ব্যক্তিগত অর্জনে এগিয়ে লিওনেল মেসি। গোল্ডেন বুটের লড়াইয়ে সবার উপরে আর্জেন্টাইন জাদুঘর, তার গোল সংখ্যা 7। 6 গোল নিয়ে তারপরে আছেন কিলিয়ান এমবাপে, 5টি করে গোল আছে হ্যালান্ড এবং হ্যারি কেইনের। তবে গোল এবং অ্যাসিস্টে মিলিয়ে আবার সবার উপরে এমবাপে, তারপরেই আছেন মেসি, আর শুধু অ্যাসিস্ট হিসেবে নিলে এখন পর্যন্ত শীর্ষে মাইকেল অলিসে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। রাউন্ড অফ 16-এর ম্যাচে রাত 3টায় মাঠে নামবে শক্তিশালী ফ্রান্স।
প্রতিপক্ষ প্যারাগুয়ে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় মাঠে গড়াবে ম্যাচটি। তর্কাতীতভাবে এবারের বিশ্বকাপে সবচেয়ে ব্লকবাস্টার খেলা উপহার দিচ্ছে ফ্রান্স। আর্জেন্টিনাকে টপকে ফিফার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানও দখলে নিয়েছে তারা। টুর্নামেন্টে সর্বোচ্চ 13 গোল আর টানা 5 জয়ে রীতিমতো উড়ছে ফরাসিরা। এমবাপ্পে, ওলিসে, চুয়ামেনি, দেম্বেলেদের এই ফ্রান্সকে থামাবার সামর্থ্য রাখে কে? রাউন্ড অফ 16-এর র্যাঙ্কিংয়ের 41 নম্বর দল প্যারাগুয়েকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ফরাসিরা। দলের সাম্প্রতিক পারফরমেন্সে আত্মবিশ্বাস তুঙ্গে থাকলেও ভীষণ সতর্ক দিদিয়ের দেশম, কারণ এই দলটাই নকআউটে হারিয়েছে জার্মানিকে। তাই অনুশীলনে প্যারাগুয়ে বধে বাড়তি সময় দিয়েছে লেস ব্লুস। জার্মানির বিপক্ষে প্যারাগুয়ের রক্ষণ ও কাউন্টার অ্যাটাকিং দক্ষতা যেন ছাড়িয়ে গেছে দলটির আগের সব পারফরমেন্সকে। আর্জেন্টাইন কোচ গুস্তাভো আলফারোর অধীনে রক্ষণাত্মক কৌশলে দারুণ সফল দলটি। মিগুয়েল আলমিরন, হুলিও এনসিসে দলের প্রধান অস্ত্র। গ্লাভস হাতে গোলপোস্টে অরলান্ডো গিলের দেয়াল ভেদ করা মোটেও সহজ হবে না ফ্রান্সের জন্য। তবে ওমর আলদারেতের ইনজুরি কিছুটা দুশ্চিন্তায় ফেলছে দলকে। এর আগে মোট 5 বার মুখোমুখি হয়েছে দুই দল, যার মধ্যে ফ্রান্সের জয় 3টিতে এবং বাকি 2টি ম্যাচ ড্র হয়। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে অবাক হবেন। এবারের আসরে তার ফেভারিট ফ্রান্স অথবা স্পেন। সময় সংবাদের ক্যামেরায় এভাবেই বিশ্বকাপ ফুটবল নিয়ে নিজের অভিব্যক্তি জানিয়েছেন সাকিব আল হাসান। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গে যুক্তরাষ্ট্রের ডালাসে কথা বলেছেন এস এম ইকবাল। বিশ্বকাপের দেশে বিশ্বের সেরা অলরাউন্ডার আমাদের সঙ্গে, তার উপস্থিতিতে মাঠের ক্রিকেট যেমন প্রাণবন্ত হয়, তেমনি এই বিশ্বকাপে তার উপস্থিতি নিশ্চয়ই বাংলা ভাষাভাষী যারা রয়েছেন বা যারা বাংলাদেশের ফুটবলকে ফলো করে থাকেন তারাও ভীষণভাবে অনুপ্রাণিত হচ্ছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সাকিব আল হাসান। সাকিব ভাইয়ের কাছ থেকে জানতে চাবো এবারের বিশ্বকাপ নিয়ে তার এক্সপেকটেশন। খুবই ভালো হচ্ছে, বিশেষ করে সাউথ আমেরিকার টিমগুলো এবং আফ্রিকার টিমগুলো খুবই ভালো করছে। তো পুরো ওয়ার্ল্ড কাপটাই অনেক এক্সাইটিং হচ্ছে বলে আমার কাছে মনে হয়। আর্জেন্টিনা সম্পর্কে আপনার এক্সপেকটেশনটা আসলে কোন পর্যায়ে গিয়েছে? না, দেখেছি, আশা করি ভালো করবে, বাট ভালো না করলেও কোনো সমস্যা নেই। খেলাটা এনজয় করছি, যখন দেখার সুযোগ হয় তখন দেখি। বাট যেটা বললাম, আমার কাছে মনে হয় ফ্রান্স এবং স্পেনের সম্ভাবনাটা অনেক বেশি। মেক্সিকো ভালো করছে। সাকিব ভাই যে বললেন যে ভালো না করলেও সমস্যা নেই, এটা কি লাস্ট ওয়ার্ল্ড কাপটা আর্জেন্টিনা জিতছে দেখে একটু নির্ভর কিনা? হ্যাঁ, সেটা বলতে পারেন। ভাগ্যের সহায়তা লাগবে, যেটা হয়তো 2022 সালে অতটা না হলেও চলতো। টিমটা আমার কাছে মনে হয় অনেক বেটার অবস্থায় ছিল। সেই জায়গা থেকে স্বাভাবিকভাবে এই ওয়ার্ল্ড কাপে ওরকম স্ট্রং না বলে আমি মনে করি। আচ্ছা, মেসিকে কেমন দেখছেন এবার? এত বয়সের পরেও এখনো পুরো টিম মেসির উপর নির্ভর করছে, সো সেটাই মানে দলগত দিক থেকে আর কি দুঃখজনক। বাট মেসি ভালো খেলছে, সেটা তো অবশ্যই ভালো লাগছে। সাকিব ভাই, এই মাঝে মধ্যে আপনি আর্জেন্টিনা সাপোর্ট করেন, কিন্তু মাঝে মধ্যে ব্রাজিলের জার্সি গায়ে দেখা যায়, এটা আসলে কেন? এই ব্যাখ্যাটা একটু সবাই কনফিউজড, এটা একটু যদি বলেন। না, কনফিউজ হওয়ার কিছু নয়। সেদিন ব্রাজিল আর মরক্কোর ম্যাচ ছিল, আর রবিন ভাই যিনি আছেন উনি টিকিটটা দিয়েছিল এবং উনি জার্সিটা দিয়েছিল, তো এই কারণেই পরা। আচ্ছা, আর্জেন্টিনাকে ফাইনালে দেখলে অবাক হবেন কিনা, বা আর্জেন্টিনার হাতে ব্যাক টু ব্যাক যদি চ্যাম্পিয়নশিপ উঠে এটা হচ্ছে আপনাকে আসলে স্বস্তি দেবে কিনা? চ্যাম্পিয়ন হলে অবাক হব অবশ্যই। আমি তো অবশ্যই চাই চ্যাম্পিয়ন হোক, বাট চ্যাম্পিয়ন হলে অবশ্যই আমি অবাক হব। ফাইনাল কাকে কাকে দেখতে চান ফাইনালে? ফ্রান্স আর্জেন্টিনা এগেন। এক্স্যাক্টলি তাই। সাকিব আল হাসানের পছন্দ বা তার প্রত্যাশা আর্জেন্টিনা এবং ফ্রান্সের ফাইনাল হবে। এখন পর্যন্ত নিঃসন্দেহে টুর্নামেন্টের দুর্দান্ত দল ফ্রান্স, তবে আর্জেন্টিনাও কিন্তু ভালো করেছে। কিছুক্ষণ আগে কেপ ভার্দের মতো হাই নার্ভ একটা ম্যাচ তারা জিতেছে, যদিও অনেকে বিষয়টাকে অন্যভাবে ব্যাখ্যা করছেন। তারপরেও সাকিব ভাইয়ের মতো আমাদেরও প্রত্যাশা থাকবে আর্জেন্টিনা ফ্রান্সের এগেইনস্টে ফাইনাল খেলবে এবং আবারও লুসেলে যেটা হয়েছিল সেটা নিশ্চয়ই নিউ জার্সিতে পুনরাবৃত্তি হবে এই 2026-এ। এস এম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর দুপুরের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাফি। সাব্বির, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।